নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, খলিলুর রহমানের সফরে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গ উঠবে? আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান তিনি নয়াদিল্লিতে পৌঁছবেন। তার সফর সঙ্গী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এই দুজনে মিলে এই প্রথম নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ভারত সফরে আসছেন। তাদের সফরটি সব মিলিয়ে 3 দিনের। এই 3 দিনের সফরে অনেকগুলি বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। ভারত যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এই বৈঠকটিকে, এই সফরটিকে। ভারতের 3-4জন গুরুত্বপূর্ণ পদাধিকারী, রাজনৈতিক এবং প্রশাসনিক পদাধিকারী, তারা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। একটা আভাস আছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও একটা সৌজন্য সাক্ষাৎ হতে পারে বাংলাদেশের বিদেশমন্ত্রীর। তবে মূল আলোচনাগুলি হবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল এবং ভারতের পেট্রোলিয়াম ও খনিজ বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী, এদের সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী এবং বিদেশ বিষয়ক উপদেষ্টা তাদের বৈঠক হবে। এই বৈঠকে সম্ভাব্য আলোচ্য কি তা নিয়েও একটা আভাস পাওয়া যাচ্ছে দুই শিবির থেকেই। এবছর অর্থাৎ 2026-এর ডিসেম্বরের মধ্যে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণের কথা আছে। 30 বছর মেয়াদী এই চুক্তি এবছরেই শেষ হবে। এই চুক্তির পুনর্নবীকরণ নিয়ে অফিসার পর্যায়ে, ইঞ্জিনিয়ার পর্যায়ে আলাপ আলোচনা চলমান। এটা খুব প্রত্যাশিত যে জ্বালানি সংকট নিয়ে এই সফরে খলিলুর রহমান অনেকটা সময় ব্যয় করবেন। তার কারণ বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে। মন্ত্রীদের পর্যন্ত গাড়ির তেলের কোটা 30% কমানো হয়েছে এবং একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা খবর করেছে বিভিন্ন সূত্র থেকে যে বাংলাদেশ হয়তো তেল শূন্য রাষ্ট্র হিসেবে প্রথম তার নাম আসতে পারে। এমন আশঙ্কার কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তেলের যথেষ্ট সংকট আছে, জ্বালানির যথেষ্ট সংকট আছে এবং এমন একটা সময় এই সংকট যখন গরম পড়ে গেছে, ফলে সব মিলিয়ে বাংলাদেশের নতুন সরকার তারা কিন্তু বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে পড়েছে। অর্থাৎ অনেক রকম সমস্যা তাদের একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে, যে কারণে জ্বালানি সমস্যাটা নিয়ে এবার আলোচনা হবে। বাংলাদেশের তাৎক্ষণিক প্রত্যাশা মতো ভারত কিন্তু ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে বাংলাদেশকে দ্রুত ডিজেল সরবরাহ করেছে এবং সেই সরবরাহ প্রক্রিয়া জারি আছে। বাংলাদেশের তরফে আরও বাড়তি জ্বালানি চাওয়া হচ্ছে, ভারত সেটা বিচার বিবেচনা করছে। এই সফরে আলোচনায় আসতে পারে ভিসা প্রসঙ্গ, যে মোহাম্মদ ইউনূসের জমানাতে দুদেশই ভিসা সীমিতকরণ করেছিল, কোনো কোনো ক্ষেত্রে ভিসা দেওয়া বন্ধ রেখেছিল। বাংলাদেশ দাবি করছে যে তারা সব ক্ষেত্রেই ভিসা দেওয়া শুরু করে দিয়েছে, ভারতীয়দের ভিসা দিচ্ছে। কিন্তু ভারতের মিশনগুলো, যারা বাংলাদেশে যে মিশনগুলি আছে যেখান থেকে বাংলাদেশিদের ভারতে প্রবেশের ভিসা দেওয়া হয়, সেখান থেকে যথেষ্ট পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে না। এখনও পর্যটন ভিসা পুরোপুরি উন্মুক্ত করা হয়নি, এইরকম কথাবার্তা বাংলাদেশের তরফে আছে। বাংলাদেশের তরফে সীমান্ত সুরক্ষা, ভারতের তরফেও সীমান্ত সুরক্ষা, এই প্রসঙ্গগুলি আসবে। এবং এই যে উপমহাদেশের এই যে দুটি দেশের মধ্যে যে ভূ রাজনৈতিক সম্পর্ক, সেই ভূ রাজনৈতিক সম্পর্কের মধ্যে নিরাপত্তার ইস্যুটি নানানভাবে জড়িয়ে আছে। অনেক দেশ তাদের এখানে ইন্টারেস্ট আছে, ফলে এখানে দুই দেশের অভিন্ন অবস্থান নেওয়া জরুরি, সেটাও নিশ্চয়ই আলোচনার মধ্যে আসবে। এবং তাৎপর্যপূর্ণ হচ্ছে যে তারেক রহমান তার বিদেশমন্ত্রীকে যখন ভারতে পাঠাচ্ছেন, তার ঠিক আগের দিন অর্থাৎ সোমবার সকালে বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানেও আলাপ আলোচনায় নানান প্রসঙ্গ এসছে, যেটা ইতিমধ্যে মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এবং তিনি
নরেন্দ্র মোদীর তরফে তারেক রহমানকে আরও একবার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর, এই নিয়ে দ্বিতীয়বার। এবং আরও একবার বাংলাদেশের ভারতের হাই কমিশনার তিনি তারেক রহমানকে নরেন্দ্র মোদীর তরফে আরও একবার বলে এসছেন যে তিনি যেন যত দ্রুত সম্ভব সপরিবারে ভারত সফরে আসেন। এর আগে চিঠিতেও নরেন্দ্র মোদী একই কথা তারেক রহমানকে লিখেছিলেন। একটা খুব সুন্দর আবহের মধ্যে এই বৈঠকটি হতে যাচ্ছে, যদিও ভারতের একাংশের বক্তব্য যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যেভাবে ভারত উপযাজক হয়ে সুসম্পর্ক করার চেষ্টা করেছে বা বিগত 2 মাস ধরে যা যা দেখা গিয়েছে, সেই তুলনায় বাংলাদেশের তরফে ততটা খুব স্বাভাবিক যে উচ্ছ্বাসের প্রতিক্রিয়া সেইটা নেই। অর্থাৎ ভারত খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে ভারতের বিদেশমন্ত্রী উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর শোকবার্তা তিনি তারেক রহমানের হাতে পৌঁছে দিয়ে আসেন। তারেক রহমান যখন দলের চেয়ারম্যান হলেন তখন তাকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। এই জন্য ভারতের হাই কমিশনার তার সঙ্গে দেখা করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি সেখানে দিয়ে আসেন তার হাতে, এবং সেই চিঠিতে নরেন্দ্র মোদী এক প্রকার আগাম লিখে দিয়েছিলেন যে তিনি প্রত্যাশা করেন যে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এরপরে তারেক রহমানের শপথ অনুষ্ঠান, ভারতে কিছু আন্তর্জাতিক কর্মসূচি থাকাতে নরেন্দ্র মোদী যেতে পারেননি, কিন্তু ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা সেখানে গিয়েছিলেন। খালেদা জিয়ার মৃত্যুতে শোক পুস্তিকায় বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে সেই শোক পুস্তিকায় ভারতের তরফে শোক নথিভুক্ত করার জন্য গিয়েছিলেন বর্ষিয়ান মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ খুব ইমার্জেন্সি ভিত্তিতে ডিজেল চাইলেও ডিজেল দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ভারতের কূটনীতিক মহলে একটা আলোচনা আছে যে ভারত যতটা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিচ্ছে, বন্ধুত্ব গড়ার বার্তা দিচ্ছে, ততটা থেকে সেই ধরনের কোনো আপ্লুত প্রতিক্রিয়া বাংলাদেশের তরফ থেকে এখনো পর্যন্ত নেই, নতুন সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত নেই। যদিও এই যে সফর, অর্থাৎ খলিলুর রহমানের যে সফর, সেই সফরকে কিন্তু ভারত মোটেই লঘু করে দেখছে না, যে কারণে 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার সঙ্গে এই 3 দিন কয়েক দফা বৈঠক করবেন, অনেক বিষয়ে আলাপ আলোচনা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আলোচনায় কি শেখ হাসিনা প্রসঙ্গ উঠবে? এটা অনেকে আমার কাছেও জানতে চেয়েছেন। আমার নিজেরও কৌতূহল আছে যে শেখ হাসিনার প্রসঙ্গ এখানে উঠবে কিনা। আমার মনে হয় যে খলিলুর রহমানকে এই প্রসঙ্গ তিনি তুলবেন কোনো না কোনোভাবে। যদিও একথা আমি একাধিক ভিডিওতে বলেছি, নতুন কথা নয়, যে বিগত সরকার অর্থাৎ ইউনূস সরকারের মতো তারেক রহমানের সরকারেরও কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো নেই। তার কারণ তারা জানেন যে হাসিনা দেশে ফিরে কারাগারে বন্দী থাকলেও সেটা আওয়ামী লীগের অনেক বড় জাগরণ হয়ে যাবে। আমি গতকালও একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশের 2টি দল, এ আর বি, আওয়ামী লীগ আর বিএনপি, 2টি দলে এমনকি এখনও খালেদা জিয়ার নামে যত মানুষের জমায়েত হবে, তিনি প্রয়াত হয়েছেন, তার নামে যত মানুষের জমায়েত হবে তত মানুষের জমায়েত অন্য অনেক নেতার নামে হবে না। অর্থাৎ বিএনপি মানে খালেদা জিয়া, আবার আওয়ামী লীগ মানে শেখ হাসিনা। ফলে শেখ হাসিনা দেশে ফেরত গেলে আওয়ামী লীগের জাগরণ অনেক ত্বরান্বিত হবে। ফলে বাংলাদেশের বর্তমান সরকারও তাকে ফেরানোর জন্য খুব বেশি তাড়া ভারত সরকারকে দেবে না। কিন্তু এই আলোচনায়, সরকারি আলোচনায় প্রসঙ্গটি এই জন্যে তুলতে হবে যে দেশে ফিরে গিয়ে খলিলুর রহমানকে জবাবদিহি করতে হবে। জামায়াতে ইসলামী, এনসিপি, অন্যান্য দল তারা প্রশ্ন তুলবে, এমনকি দলের ভেতর থেকেও এই নিয়ে প্রশ্ন তোলা হবে যে হাসিনাকে ফেরানোর বিষয়টি নিয়ে ভারত সরকারের ওপর কোনো চাপ বাংলাদেশের তরফে বিদেশমন্ত্রী কোনো চাপ প্রয়োগ করেছেন কিনা। ফলে সেটা নথিভুক্ত করানোর জন্য তিনি কোনো রকমভাবে অন্তত প্রসঙ্গটি তুলবেন। এবং ভারতের সম্ভাব্য উত্তরটাও আমার মনে হয় এইরকমই, যা কথাবার্তা বলে বুঝেছি, সেটি হচ্ছে যে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন এবং তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন মানে খুব সম্প্রতি
জাস্ট দিন 5 হলো ব্রিটেনের একটি ল ফার্ম তারা শেখ হাসিনার তরফে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে হাসিনার সাজা রদ করার দাবি জানিয়েছে এবং এই বিচারটা সম্পূর্ণ অবৈধ এবং কীরকম অনিয়ম করে এই বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার বিশদ বিবরণ সেখানে লেখা আছে। ফলে ভারত সরকারের বক্তব্য খুব স্বাভাবিক হবে যে তিনি তো বিচার প্রক্রিয়ার মধ্যে আছেন, ফলে বিচার প্রক্রিয়া যেমন যেমন চলবে তেমন তেমন এই প্রসঙ্গ নিয়ে পদক্ষেপ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার মনে হয় যে শেখ হাসিনার বিষয়টা খুবই সাধারণভাবে সামান্য আলোচনা, অর্থাৎ বাংলাদেশের দায় আছে যে ভারতের মাটিতে তার বিদেশমন্ত্রী এসে এই ব্যাপারে আলোচনা না করেই দেশে ফিরে যাবেন, সেক্ষেত্রে দেশে ফিরলে তার মুণ্ডপাত হবে, ফলে তিনি এই ঝুঁকি নেবেন না, এই আলোচনা হবে। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে আলোচনা উঠবে কিনা এবং ভারত সরকার কি প্রতিক্রিয়া দেবে। এই মুহূর্তে আবার আওয়ামী লীগ নিয়ে আলোচনাটা এইটা যে বাংলাদেশের বর্তমান সরকার যাদের কাছ থেকে প্রত্যাশা করা হয়েছিল নির্বাচনের আগে, অনেকেই প্রত্যাশা করেছিলেন বা মনে করেছিলেন যে নির্বাচিত সরকার এসে আরেকটি রাজনৈতিক দলকে এইভাবে নিষিদ্ধ করে রাখবে না, কিন্তু তারেক রহমানের সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে তাতে এটা এখনো পর্যন্ত অনেকটাই স্পষ্ট যে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং সেই জন্যে যে অর্ডিন্যান্স মোহাম্মদ ইউনূস জারি করেছিলেন সেটাকে এবার আইনে পরিণত করে দেওয়া হবে, অর্থাৎ আইনগতভাবেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে কি ভারত সরকারের কিছু করণীয় আছে, বা খলিলুর রহমান কি ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাদের ফেরানোর ব্যাপারে কোনো চাপ তৈরি করবেন। একটা কথা বলে দিই, অনেকের ধারণা আছে যে বাংলাদেশের বোধহয় হাজার হাজার শত শত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে আছে। আমি সঠিক সংখ্যা বলতে পারবো না, কিন্তু এই শত শত হাজার হাজার এই সংখ্যাগুলি সঠিক নয় বলেই আমি জানি। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারাই এসেছিলেন তারা অনেকেই অন্যান্য দেশে চলে গিয়েছেন, সামান্য কিছু মানুষই আছেন ভারতে, এটাই আমি জানি। এখন তাদের ফেরত চাইবে কিনা সেখানেও কিন্তু একটা আইনি প্রক্রিয়ার প্রশ্ন আছে, ফলে এগুলো নিয়ে খুব বড় আলোচনার দিকে মানে বাংলাদেশ সরকারও এগোবে বলে মনে হয় না। এখন অনেকে বলছেন যে ভারত সরকার কি এই যে আওয়ামী লীগের উপর যে নিপীড়ন নির্যাতন এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রাখার যে প্রক্রিয়া চলছে, এই ব্যাপারে কি বাংলাদেশ সরকারকে ভারত সরকারের তরফে কিছু বলা হবে। আমি যতটুকু যা কথাবার্তা বলেছি এবং আমার নিজের অভিজ্ঞতা যা বলে, অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই সম্ভাবনাটি কম। ভারত সরকারের তরফে আরেকটি দেশের অভ্যন্তরীণ সব বিষয়ে তো মতামত দেওয়ার সুযোগ নেই, যদিও ভারত সরকার যদি মনে করে যে গণতন্ত্রের প্রশ্নে মানবাধিকারের প্রশ্নে এই নিয়ে কিছু কথা বলবে, তার কারণ একটি যুক্তি তো খুবই জোরালো যুক্তি যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা বা তার কার্যক্রমকে নিষিদ্ধ করে রাখলে পরে সে দেশে যে অশান্তি তৈরি হবে তার আঁচ এসে কিন্তু ভারতের ওপর পড়বে, তার কারণ ভারত বাংলাদেশের চারপাশে আছে। স্বভাবতই ভারত সরকার মনে করলে এই বিষয়টি তারা বলতেও পারে যে এই ধরনের কোনো পদক্ষেপ করা কতটা সঠিক হচ্ছে, কিন্তু আমার যা মনে হয় যে এক্ষুনি ভারত সরকার এই বিষয় নিয়েও খুব বেশি আগ্রহ বা উৎসাহ দেখাবে না, আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। তার একটা আরো অন্যতম কারণ হচ্ছে যে তারেক রহমানের সরকার, তারা তো এটাও জানে যে যদি এই রকম একটি আইন তৈরি হয় তাহলে ভবিষ্যতে আরেকটি কোনো সরকার এসে, সেটা আওয়ামী লীগ হতে পারে কি জামায়াতে ইসলামী হতে পারে, তারা এসে বিএনপিকেও কিন্তু এই একই আইনে তাদেরও কার্যক্রম নিষিদ্ধ করে দিতে পারে। এই বিষয়টি তারেক রহমান বোঝেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোঝেন না, বা সালাউদ্দিন আহমেদ বোঝেন না, এটা নয়, তারা এটা বোঝেন। এবং অতীতে নির্বাচনের আগে বারে বারেই বিএনপি নেতারা বলেছিলেন যে তারা এটা চান না যে কোনো একটি দলকে নিষিদ্ধ করে রাখা হোক, কিন্তু নির্বাচনের পর তাদের সুর বদলে গেল। কেন বদলে গেল তার একটি কারণ আমি যতটুকু যা বুঝি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে চালু শব্দটি আছে যে পরাশক্তি, বিদেশি পরাশক্তি, এমন কোনো বৈদেশিক শক্তি যারা এই ব্যাপারে
তারেক রহমানের সরকারের ওপর অনেকটা চাপও তৈরি করেছে। তারেক রহমানের সরকারের রাজনৈতিক অভিসন্ধি যে নেই এ কথা আমি বলবো না। জামায়াতে ইসলামী তাদেরকে বা মানে কামড়ে ধরবে যদি আওয়ামী লীগের ওপরে প্রত্যাহার মানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তাহলে জামায়াতে ইসলামী বিএনপিকে চেপে ধরবে। ফলে অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে। বিএনপির একাংশ মনে করে যে এই নিষেধাজ্ঞা যেটা ইউনূস সরকার বলবৎ করেছিল সেটা সঠিক ছিল। ফলে তারেক রহমানের দল যে একেবারে এই সিদ্ধান্ত প্রত্যাহারের পক্ষে এমনটিও নয়, কিন্তু এই সিদ্ধান্ত পাকাপাকিভাবে বহাল রাখার পেছনে যে বৈদেশিক শক্তির প্রভাব কাজ করছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত এখনই কোনো এই ব্যাপারে কোনো বিবাদে জড়াবে বলে আমার মনে হয় না। তার কারণ ভারতের কিছু অভ্যন্তরীণ সমস্যায় ভারত এখন নানানভাবে তারা সমস্যার সম্মুখীন। বেশ কয়েক মাস ধরেই সেই সমস্যা চলছে। তার মধ্যে আবার জটিল পরিস্থিতি তৈরি করেছে সব দেশের জন্য, ভারতের জন্যেও। সেটি হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যে যেভাবে যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। জ্বালানি এমন একটা বিষয় যেখানে সংকট, এটা হচ্ছে বলা যায় অর্থনীতির নার্ভের মতন। অর্থাৎ শরীরের নার্ভ অচল হয়ে গেলে যেমন শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গই অচল হয়ে যায়, তেমনি জ্বালানি সংকট মানে হচ্ছে কিন্তু গোটা অর্থ ব্যবস্থা ভেঙে পড়বে। ফলে ভারত এই মুহূর্তে সমস্যায় আছে এবং এই বিবাদের মধ্যে একটা পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র, যারা আওয়ামী লীগের এই যে নিষেধাজ্ঞাকে বলবৎ রাখার ব্যাপারে প্রবলভাবে চাপ তৈরি করে রেখেছে তারেক রহমানের সরকারের ওপরে। তার কারণ তারা যেভাবে আওয়ামী লীগকে চলতে বলছে, এখনও শেখ হাসিনা এবং তার দল এই ব্যাপারে সায় দেয়নি। সেই প্রস্তাবটি কি সেটা আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে বলবো। কিন্তু এই মুহূর্তে যেটা বলতে পারি যে শক্তি তারেক রহমানের সরকারকে বাধ্য করছে বা বিএনপিকে অবস্থান বদলে বাধ্য করে বলছে যে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখতে হবে, সেই শক্তির সঙ্গে ভারতও এই মুহূর্তে কোনো রকম বিবাদে যেতে চাইছে না। ফলে আওয়ামী লীগের প্রসঙ্গ নিয়ে এই মুহূর্তে ভারত সরকারের খুব একটা কিছু করণীয় আছে কিনা এটা যেমন একটা প্রশ্ন, ইচ্ছে আছে কিনা এটাও একটা প্রশ্ন। ফলে খলিলুর রহমানের সফরে শেখ হাসিনার প্রসঙ্গ অবশ্যই আসবে, আওয়ামী লীগের পলাতক নেতাদের ফেরানোর প্রসঙ্গ অবশ্যই আসবে, কিন্তু আওয়ামী লীগের পুনরুজ্জীবন, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক দল, সেই দলকে এইভাবে নিষিদ্ধ করে রাখার যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া নিয়ে ভারত এখনই প্রশ্ন তুলবে কিনা এটা নিয়ে সংশয় আছে। যদিও ভারত সবসময় বলে যে মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক আছে এবং সেই সূত্রে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সরকার, ভারতের রাজনৈতিক দলগুলির এক সম্পর্কের, একটা গভীর সম্পর্কের একটা দীর্ঘ ইতিহাস আছে। কিন্তু এই মুহূর্তে ভারত সরকারের যা ভাবভঙ্গি বোঝা যাচ্ছে, তাতে এক্ষুনি তারা আওয়ামী লীগ নিয়ে অন্তত কোনো পদক্ষেপ করবে বলে মনে হয় না। আমি যদি ভুল প্রমাণিত হই, আওয়ামী লীগের লোকেরা খুশি হবেন। আমার কথা যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে বিএনপির লোকেরা, জামায়াতে ইসলামীর লোকেরা খুশি হবেন। আমি কাউকে খুশি করার প্রশ্ন নয়, আমি বাস্তব পরিস্থিতি যা উপলব্ধি করেছি তাই আপনাদের বললাম। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।